হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএম 2024 এর লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো আমরা কিন্তু অলরেডি 24টা সেট ডিসকাস করে ফেলেছি। আজকে কিন্তু আমাদের 25 নাম্বার সেট হচ্ছে। তো এর আগে যে 24টা সেট আমরা ডিসকাস করেছি সেখানে কিন্তু তোমাদের এনএম 2024 রিলেটেড সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে তোমাদের একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই করে আলোচনা করা রয়েছে। যারা যারা কিন্তু এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি অবশ্যই করে কিন্তু ক্লাসগুলো দেখবে এবং কেয়ারফুলি ক্লাসগুলো করবে, কারণ যেই কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে আমরা ডিসকাস করছি এর মধ্যে থেকেই কমন কোয়েশ্চেন কিন্তু তোমরা তোমাদের এক্সামে অবশ্যই করে পাবে। তার কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো আমরা করছি বা প্রত্যেকটা সেট যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন, সেগুলো কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু রিসার্চ করে তোমাদের জন্য সেটগুলো তৈরি করা হচ্ছে। তো অবশ্যই করে এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো ক্লাসগুলো কিন্তু সবাই একদম প্রথম থেকে করবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস, কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই করে আমাদেরকে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। সেখান থেকে কিন্তু সমস্ত রকম হেল্প তোমরা আমাদের কাছ থেকে পাবে। তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফস গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে জয়েন করতে হবে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। তো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করছি। তো আজকে আমরা সেট নাম্বার 25 নিয়ে ডিসকাস করব। তো দেখে নেই কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে দেখে নেবো আমরা। বলছে F1 জনুর মধ্যে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান এবং পরিষ্কারভাবে দেখা যায় সেটি হলো, অপশন এ তে বলছে কি উত্তরাধিকার, অপশন বি বলছে প্রচ্ছন্নতা, অপশন বি সি বলছে প্রকটতা এবং অপশন ডি তে বলছে উপরের সবগুলি। তাহলে আমাদেরকে বলেছে প্রথমে দেখো F1 জনু, F1 জনু মানে হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, তাহলে আমরা যে সেই মেন্ডেলের পরীক্ষাতে দেখেছিলাম যে মটর গাছের যে ধারণাটা ছিল যে একটা হচ্ছে একদম বিশুদ্ধ লম্বা, একটা হচ্ছে একদম বিশুদ্ধ কি বেটে মটর গাছ ছিল স্মল টি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে একটা ক্যাপিটাল টি পেলাম আর এখান থেকে আমরা দেখলাম যে স্মল টি পাচ্ছি, তাই তো। এবার এই যে ক্যাপিটাল টি এবং স্মল টির মধ্যে যখনই ক্রস হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল টি এবং স্মল টি এইটা কিন্তু আমরা পাচ্ছি। এটাই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, এটাই কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1 জেনারেশন। তাহলে এই যে ঠিক আছে আমরা যে করলাম এই যে ঘটনাটা, তাহলে এখানে আমরা দেখবো যে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে কার বৈশিষ্ট্যটা, এটা আমরা জানি যে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডমিনেন্ট, এটা হচ্ছে আমাদের ডমিনেন্ট আর এটা হচ্ছে আমাদের রিসেসিভ, আমাদের হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, ডমিনেন্ট হচ্ছে লম্বা মানে ক্যাপিটাল টি আর রিসেসিভ বা প্রচ্ছন্ন হচ্ছে কি স্মল টি। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যখনই ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে আমাদের ক্যাপিটাল টি স্মল টি চলে এলো এখানে, তাহলে ডমিনেন্ট কে, ডমিনেন্ট হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে এখানে আমরা কি দেখতে পাবো যে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি একটা লম্বা মটর গাছকে। তাহলে এখানে আমরা একটা লম্বা মটর গাছকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখবো যে F1 জনুর মধ্যে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান, কোন বৈশিষ্ট্য বিদ্যমান হলো, ডমিনেন্ট যেটা সেটাই কিন্তু বিদ্যমান হলো। তার মানে প্রকটতাটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, প্রকটতাটা আমরা দেখতে পাবো। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের মধ্যে সবসময় কিন্তু প্রকটতাটা বিদ্যমান হবে, প্রকট বৈশিষ্ট্যটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে এইচআইভি ভাইরাস হলো এক প্রকার, এইচআইভি ভাইরাস হচ্ছে এক প্রকার, বলছে ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস উভয়ই কোনোটাই নয়। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদের আগের দিনের ক্লাসে বলে দিয়েছিলাম, সেখানে তোমাদের এইচআইভি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। তো এখানে দেখো বলছে এইচআইভি ভাইরাস হলো এক প্রকার। তাহলে এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস, আমরা বললাম যে আরএনএ ভাইরাস। এইচআইভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস, তার মানে এর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, এবারে আরএনএ এর পুরো নামটা তোমরা নিশ্চয়ই জানো অবশ্যই করে, যে কি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ আমরা জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং এই যে রাইবো নিউক্লিক অ্যাসিড, যে রাইবো কথাটা এটা রাইবোজ সুগার থেকে এসেছে। রাইবোজ সুগারটা কি, রাইবোজ সুগারটা আমরা জানি যে একটা হচ্ছে পেন্টোজ সুগার, তার মানে 5টা কার্বন যুক্ত। ঠিক আছে, 5টা কার্বন যুক্ত শর্করা, 5 কার্বন যুক্ত শর্করা, তার 5টা কিন্তু এখানে কার্বন রয়েছে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটাতে। এই ইনফরমেশন গুলো কিন্তু অবশ্যই করে মনে রাখতে হবে, এই ইনফরমেশন গুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, পেন্টোজ সুগার, 5টা কার্বন রয়েছে বলে এটাকে আমরা বলছি পেন্টোজ সুগার। এই শর্করাটার নাম হচ্ছে আমরা জানি যে রাইবোজ,
রাইবোজ শর্করা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদেরকে, কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যাচ্ছে? রুমিনেন্ট পাকস্থলী দেখা যাচ্ছে কোন প্রাণীতে? দেখো, কুকুর, পায়রা, গরু, গিরগিটি। রুমিনেন্ট পাকস্থলী দেখা যাচ্ছে কার ক্ষেত্রে? রুমিনেন্ট পাকস্থলী দেখা যাচ্ছে গরুর ক্ষেত্রে। ঠিক আছে, গরুর ক্ষেত্রে আমরা দেখবো যে রুমিনেন্ট পাকস্থলী থাকছে। তার মানে কি, রুমিনেন্ট কথাটার অর্থ হচ্ছে যারা কিন্তু কি করছে, যারা হচ্ছে গিয়ে সেলুলোজ গুলোকে কিন্তু ভাঙতে পারছে এবং সেলুলোজ গুলোকে হজম করতে পারছে। তার মানে কি, এরা হচ্ছে, আমরা দেখবো যে যেটা হচ্ছে গরু, এরা কি হচ্ছে, এরা হচ্ছে তৃণভোজী। তার মানে এরা কিন্তু গাছপাতা খেয়ে কিন্তু বেঁচে থাকে। তার মধ্যে আমরা জানি যে উদ্ভিদের সেল ওয়াল এটা ফর্ম করছে কি দিয়ে, সেলুলোজ দিয়ে। তাদের এর মধ্যে সেলুলোজ রয়েছে, তাহলে সেলুলোজকে কিন্তু এরা কি করতে পারছে, হজম করতে পারছে বা সেলুলোজ কাঠটাকে কিন্তু ভাঙতে পারছে। তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে রুমিনেন্ট। এবং আমরা বলে থাকি যে গরুর ক্ষেত্রে কি 4টে পাকস্থলী থাকে, অ্যাকচুয়ালি 4টে নয়, 4টে পাকস্থলীর মধ্যে কিন্তু 4টে কিন্তু প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে তাদের পরিপাক ক্রিয়াটা কিন্তু খুবই বিভিন্ন রকম ভাবে হয়। আমরা আরেকটা জিনিস দেখেছি গরুর ক্ষেত্রে, যে সে হচ্ছে কি, সে হচ্ছে জাবর কাটে। তার মানে প্রথমে যখন সে খাচ্ছে তখন কিন্তু সে তার পাকস্থলীতে খাবারগুলোকে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এনজাইম গুলো মিশছে খাবারটার সঙ্গে। পরবর্তীকালে আমরা দেখবো সে সেইগুলোকে কিন্তু আবার বের করে নিয়ে এসে সেটাকে কিন্তু জাবর কাটছে, সেটা কিন্তু আবার বারবার চিবিয়ে সেটা কিন্তু তারপরে আবার সে খাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু গরু তার পরিপাক ক্রিয়াটা এইভাবে চলছে। তো তার ক্ষেত্রে পাকস্থলীটা দেখবো আমরা রুমিনেন্ট পাকস্থলী। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, যে প্রাণীগোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না, যেই প্রাণীগোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না তাকে আমরা কি বলবো? বলছে স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর, পক্ষী। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, সমুদ্রের জলে পাচ্ছি না কোনটাকে? সমুদ্রের জলে আমরা পাচ্ছি না পক্ষী বা পাখিকে কিন্তু আমরা সমুদ্রের জলে পাচ্ছি না। বাকি যেগুলো রয়েছে দেখো, স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর সবাই কিন্তু আমরা দেখবো যে সমুদ্রের জলে রয়েছে। ঠিক আছে, একমাত্র পাখিকেই আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মনে রাখতে হবে সমুদ্রের জলে যে তিমি মাছ রয়েছে, সেই তিমি কিন্তু মাছ বললেও ওরা কিন্তু মাছের মধ্যে পড়ছে না। ঠিক আছে, ওরা হচ্ছে কার মধ্যে পড়ছে? স্তন্যপায়ী বা অ্যানিমালদের ক্ষেত্রে, স্তন্যপায়ী বা ম্যামালদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে ফেলতে পারছি, ম্যামালদের মধ্যে তাদেরকে ফেলতে পারছি কাদেরকে? তিমি মাছকে। ঠিক আছে, মনে রাখতে হবে এই ঘটনাগুলো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে মানুষের স্বাভাবিক রক্ত কি ধরনের? বলছে আম্লিক, ক্ষারীয়, প্রশম নাকি কোনোটাই নয়। মানে মানুষের রক্তের প্রকৃতিটা কি ধরনের, সেটা কি আম্লিক নাকি ক্ষারীয় নাকি প্রশম নাকি কোনোটাই নয়? তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমরা জানি এইটাকে নির্ণয় করার জন্য একটা স্কেল রয়েছে, তার নাম কি? অম্লতা এবং ক্ষারত্ব নির্ণয় করার জন্য আমরা জানি যে পিএইচ স্কেল রয়েছে। পিএইচ স্কেলের যেটা হচ্ছে প্রশম, তার ক্ষেত্রে আমরা মানটা দেখবো কত হচ্ছে, সেটা হচ্ছে 7। তার মানে মানটা যদি 7 আসে সেটাকে আমরা বলবো প্রশম। আর ক্ষারীয় কখন বলবো? যখন মানটা কি হয়ে যাচ্ছে, 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন মানটা কি হচ্ছে, গ্রেটার দেন 7 হচ্ছে। ঠিক আছে, গ্রেটার দেন 7 হচ্ছে। আর আম্লিক কখন হবে? যখন হচ্ছে গিয়ে লেস দেন 7 হচ্ছে, সেটাকে আমরা বলছি কি? আম্লিক। তাহলে 7-এর থেকে বড় হলে হচ্ছে ক্ষারীয়, আর 7-এর থেকে ছোট হলে হচ্ছে কি? আম্লিক। ঠিক আছে, মনে রাখতে হবে। এবারে আমাদেরকে বলেছে তাহলে মানুষের স্বাভাবিক রক্ত, তাহলে রক্তের পিএইচটা আমাদেরকে জানতে হবে। রক্তের পিএইচ হচ্ছে কত? 7.35 টু 7.45, মোটামুটি এইরকম কিন্তু রক্তের পিএইচটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 7-এর থেকে কিন্তু একটু এটা বেশি হচ্ছে। তাহলে 7-এর থেকে বেশি হচ্ছে মানে কি হবে? ক্ষারীয় হবে, ঈষৎ ক্ষারীয়। আমরা জানি রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। তাহলে 7-এর থেকে যখন বেশি হয়ে যাচ্ছে তখন আমরা বলবো যে আমাদের রক্ত হচ্ছে কিন্তু ঈষৎ ক্ষারীয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? আচ্ছা, এখানে কুইনাইন হবে। ঠিক আছে, কুইন হয়ে গেছে এটা। ওকে, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তাহলে দেখো, বলছে বীজ, পাতা, ফুল নাকি ছাল। তাহলে রাইট অ্যান্সার আমরা জানি যে সিনকোনা গাছের কোথা থেকে কুইনাইন পাওয়া যাচ্ছে? সিনকোনা গাছের ছাল থেকে কিন্তু আমরা জানি যে কুইনাইন পাওয়া যাচ্ছে। ঠিক আছে,
এই সিনকোনা গাছের ছাল থেকে যে কুইনাইন পাওয়া যাচ্ছে, এখান থেকে কি তৈরি হচ্ছে, এই কুইনাইন থেকে কিন্তু আমরা জানি যে ম্যালেরিয়ার ওষুধ, ঠিক আছে, ম্যালেরিয়া রোগের যে ওষুধ সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে, কুইনাইন থেকে, ঠিক আছে, সিনকোনা গাছ থেকে যেটা পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে দেখো তোমাদের কিন্তু যে উদ্ভিদের যে রেচন যে পদার্থগুলো সেটা হতে পারে তোমাদের উপক্ষার হতে পারে, বা আমরা দেখবো যে সেটা তরুক্ষীর বিভিন্ন রকম তোমাদের রজন গদ এগুলো যে রয়েছে, এগুলো যে ব্যবহারগুলো এবং কোথা থেকে পাওয়া যাচ্ছে, উদ্ভিদের কোন অঙ্গ থেকে আমরা সেগুলোকে পাচ্ছি, সেগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কারণ এর মধ্যে থেকে কোয়েশ্চেন অবশ্যই করে কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। এই জায়গাটা কিন্তু ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখবো যে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলে যে ইউরিওটেলিক, ইউরিকোটেলিক এবং অ্যামনিওটেলিক যে প্রাণীগুলো রয়েছে তাদের যে বৈশিষ্ট্যগুলো বা তাদের যে রেচন পদার্থগুলো কি হচ্ছে সেগুলো ভালো করে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে, পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে। তাহলে পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানে কি, ফাইলেরিয়া রোগের জন্য যে প্যাথোজেনটা দায়ী, আমরা জানি যে ফাইলেরিয়া রোগের জন্য দায়ী কে, প্যাথোজেনটা বা তার যে কজেটিভ প্যাথোজেনটার নাম কি, উচেরেরিয়া ব্যাংক্রপ্টি, উচেরেরিয়া ব্যাংক্রপ্টি আমরা জানি। তাহলে সে কিন্তু ফাইলেরিয়া রোগের জন্য দায়ী, এবং ফাইলেরিয়া রোগের কিন্তু আরো অনেকগুলো নাম রয়েছে, এলিফ্যান্টিয়াসিসও বলা হচ্ছে ফাইলেরিয়া রোগকে, ঠিক আছে। ওকে, তাহলে তার জন্য মানুষের যে অংশে সেটা অবস্থান করছে, বলছে রক্ত, লসিকা নালী, যকৃৎ নাকি অন্ত্র, কোথায় অবস্থান করছে। তাহলে রাইট অ্যান্সার আমরা বলবো যে এই লসিকা নালীর মধ্যে, লসিকা নালীর মধ্যে কিন্তু সে অবস্থান করছে, ঠিক আছে। লসিকা নালীর মধ্যে কিন্তু ফাইলেরিয়া রোগের যে জীবাণু সে কিন্তু লসিকা নালীর মধ্যে অবস্থান করছে, মনে রাখতে হবে আমাদের রাইট অ্যান্সারটা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো বলছে 23, বলছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়। তাহলে মশার লার্ভা জৈব নিয়ন্ত্রণ কথার অর্থ কি, জৈব নিয়ন্ত্রণ কথার অর্থ হচ্ছে কোন রকম কোন রাসায়নিক পদার্থ ব্যবহার না করে, ঠিক আছে, কোন রকম কোন রাসায়নিক পদার্থ না ব্যবহার করে সম্পূর্ণ জৈবিক উপায়ে, সম্পূর্ণ জৈবিক উপায়ে আমরা কি করব, আমাদের যেগুলো কি হচ্ছে হার্মফুল আমাদের জন্য যেগুলো হার্মফুল সেই সমস্ত কীট পতঙ্গগুলোকে আমরা কি করব, যে কন্ট্রোল করব, ঠিক আছে। তাহলে কোন রকম কোনো পেস্টিসাইড আমরা ব্যবহার করছি না, বা কোন রকম কোনো কেমিক্যাল, কোন রকম কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করছি না, কারণ আমরা জানি যে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল গুলো বা পেস্টিসাইড গুলো এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে কি আমাদের পক্ষে ক্ষতিকারক, পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তো সেক্ষেত্রে সেগুলোকে ব্যবহার না করে আমরা কিন্তু সম্পূর্ণ জৈবিক উপায়ে, ঠিক আছে, সেগুলোকে কিন্তু আমরা কন্ট্রোল করব। আমাদের জন্য যে সমস্ত হার্মফুল যে সমস্ত কীটপতঙ্গগুলো রয়েছে, ইনসেক্টস গুলো রয়েছে, তাদেরকে আমরা কন্ট্রোল করছি। তাহলে সেক্ষেত্রে এটাকেই আমরা কিন্তু বলছি জৈব কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ। তাহলে মশার ক্ষেত্রে আমরা দেখবো মশার ক্ষেত্রে যে জৈব নিয়ন্ত্রণ সেটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো অপশন এ বলছে পুঁটি, অপশন বি বলছে গ্যাম্বুসিয়া, অপশন সি বলছে বাটা, অপশন ডি বলছে রুই। তাহলে রাইট অ্যান্সারটা আমরা দেখবো যে মশার জৈব নিয়ন্ত্রণের জন্য আমরা গ্যাম্বুসিয়াটাকে ব্যবহার করছি। এটা এক ধরনের মাছ, ঠিক আছে। কি হচ্ছে না, মশা কি হচ্ছে, আমরা জানি যে মশা কিন্তু জলের মধ্যে, স্থির জলের মধ্যে এবং পরিষ্কার জলের মধ্যে ডিম পাড়ছে। তো ডিম থেকে মশার লার্ভা তৈরি হচ্ছে। তাহলে এই যে গ্যাম্বুসিয়া ধরনের যে মাছগুলো বা গ্যাম্বুসিয়া মাছ কি করছে, এই মশার লার্ভাগুলোকে কিন্তু খেয়ে ফেলছে, ঠিক আছে। মশার লার্ভাগুলোকে খেয়ে ফেললে কি হচ্ছে, সেখান থেকে আর কিন্তু পূর্ণাঙ্গ মশা তৈরি হতে পারছে না। আমরা জানি পূর্ণাঙ্গ মশাই কিন্তু আমাদের ক্ষতি করছে, লার্ভা দশায় মশা কিন্তু কোনো রকম ক্ষতি করতে পারছে না। তাহলে জলে কিন্তু মশা ডিম পারছে, ডিম থেকে লার্ভা তৈরি হচ্ছে এবং সেই লার্ভা দশাতে এই গ্যাম্বুসিয়া সেগুলোকে খেয়ে ফেলছে। তার ফলে পূর্ণাঙ্গ মশা কিন্তু আর তৈরি হতে পারছে না এবং আমাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কোনো রকম কেমিক্যাল, কোনো রকম পেস্টিসাইড কিছু কিন্তু ব্যবহার করলাম না, সম্পূর্ণ কিন্তু জৈব উপায়ে আমরা জলের মধ্যে মাছ চাষ করলাম, গ্যাম্বুসিয়া মাছ ছেড়ে দেওয়া হলো, সেখানে দেখা গেল কি না, সে কিন্তু এইভাবে কিন্তু মশা লার্ভাগুলোকে খেয়ে ফেলছে। তারপরে কিন্তু সম্পূর্ণ জৈব উপায়ে এটা কিন্তু আমাদের কন্ট্রোল হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 24 বলেছে হিমাটোপয়েসিস সংগঠিত হচ্ছে কোথায়। হিমাটোপয়েসিস সংগঠিত হচ্ছে কোথায়। তাহলে হিমাটোপয়েসিস সংগঠিত হচ্ছে কোথায় সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে হিমাটোপয়েসিসটা কি। হিমাটোপয়েসিসটা কি, হিমাটোপয়েসিস হচ্ছে কি আরবিসির ফরমেশন, ঠিক আছে, ফরমেশন অফ আরবিসি, সেটাকে আমরা বলছি হিমাটোপয়েসিস।
বা ফরমেশন অফ ব্লাডও বলতে পারো, ঠিক আছে, ফরমেশন অফ ব্লাড বা আরবিসি, ঠিক আছে। তাহলে আরবিসি কে বললে আমরা এরিথ্রোপয়েসিস বলতে পারি, ঠিক আছে, এরিথ্রোপয়েসিস বলতে পারি, ফরমেশন অফ ব্লাড হিমাটোপয়েসিস বলতে পারো, ঠিক আছে। ওকে, বা ব্লাড, জাস্ট এ সেকেন্ড। তাহলে রক্ত তৈরি হচ্ছে বা আরবিসি লোহিত রক্তকণিকাগুলো তৈরি হচ্ছে কোথায়? তাহলে অপশন দেখো, বলছে ফুসফুস, অগ্নাশয়, যকৃৎ, অস্থিমজ্জা। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো যেটাকে আমরা বলছি, ঠিক আছে, বোন ম্যারো বা অস্থিমজ্জাতেই কিন্তু এই আমাদের আরবিসি গুলো তৈরি হচ্ছে বা আমাদের রক্ত তৈরি হচ্ছে। তো সেই জন্য হিমাটোপয়েসিস সংঘটিত হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে কোথায়? আমাদের অস্থিমজ্জাতে বা বোন ম্যারোর মধ্যে কিন্তু আমাদের আরবিসি গুলো তৈরি হচ্ছে। গ্রেভিয়ার্ড অফ আরবিসি বা আরবিসির কবরখানা আমরা কাকে বলবো? আরবিসির কবরখানা আমরা জানি যে আরবিসির কবরখানা আমরা বলবো যে স্প্লিন বা প্লিহাকে, ঠিক আছে, প্লিহাকে বলবো যে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বা আরবিসির কবরখানা, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং আরবিসি আমাদের কি করছে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলোকে কিন্তু পরিবহন করতে সাহায্য করছে। এগুলো কিন্তু পরিবহন করতে সাহায্য করছে। অক্সিহিমোগ্লোবিন, কার্বক্সিহিমোগ্লোবিন হিসেবে এগুলো কিন্তু কি করছে? তোমাদের রক্তের মধ্যে আমাদের যে কি করছে না, এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করতে সাহায্য করছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে আলু হলো মূল, কাণ্ড, কুঁড়ি, ফল। আমরা জানি যে আলু হচ্ছে কি মাটির নিচে থাকছে, তাহলে মাটির নিচে সাধারণত থাকছে মূল। তাহলে আলু হচ্ছে কি কিন্তু আমাদের, যদি মূল ভেবে থাকো তাহলে খুবই একদম সম্পূর্ণ ভুল ভাবছো। আলু মাটির নিচে থাকলেও আলু কিন্তু মূল নয়। আলু হচ্ছে কি? আলু হচ্ছে কাণ্ড। আলুকে আমরা বলি যে মৃদগত কাণ্ড, ঠিক আছে, আলুকে আমরা বলছি মৃদগত কাণ্ড, ঠিক আছে। আলু হচ্ছে কিন্তু কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড বা মৃদগত কাণ্ড আমরা বলবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে? নিম্নলিখিত কার দ্বারা শুক্রাণু পুষ্টির যোগান হয়? তাহলে শুক্রাণুকে পুষ্টি যোগান দিচ্ছে কে, সেটা কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে। তাহলে অপশন এ বলছে দেখো ভাস ডিফারেন্স, অপশন বি বলছে সার্টোলির কোষ, অপশন সি বলছে কি লেডিকের কোষ, এবং অপশন ডি বলছে কোনোটাই নয়। তাহলে শুক্রাণুকে পুষ্টি যোগান দিচ্ছে কে? শুক্রাণুকে পুষ্টি যোগান দিচ্ছে আমরা জানি যে সার্টোলির কোষ যেটা রয়েছে শুক্রাশয়ের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে যে অবস্থিত সার্টোলির কোষ, এই কিন্তু শুক্রাণুকে কি করছে? পুষ্টি যোগান দিচ্ছে। সেই জন্য এটাকে আমরা কি বলি? যেহেতু পুষ্টি যোগান দিচ্ছে, একে আমরা বলছি নার্স সেল, ঠিক আছে, নার্স সেল আমরা বলছি, ঠিক আছে, নার্স সেল বলছি যেহেতু এ নারিশমেন্ট দিচ্ছে কাকে? শুক্রাণু বা স্পার্মকে, ঠিক আছে, স্পার্মকে এ নারিশমেন্ট দিচ্ছে, সেই জন্য কিন্তু একে বলা হচ্ছে নার্স সেল, যেটা হচ্ছে সার্টোলির কোষ, ঠিক আছে, মনে রাখতে হবে। লেডিকের কোষটাও কিন্তু আমরা জানি যে আমাদের শুক্রাশয়ের মধ্যে রয়েছে লেডিকের আন্তঃকোষ, যেটা আমাদের টেস্টোস্টেরন হরমোন কিন্তু ক্ষরণ করতে সাহায্য করছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 27 বলছে বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হচ্ছে, বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে আমরা কি বলবো? বলছে মায়োপিয়া, অপশন বি তে বলছে হাইপারমেট্রোপিয়া, অপশন সি তে বলছে প্রেস বায়োপিয়া, অপশন ডি তে বলছে অস্টিগম্যাটিজম। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে আমাদের প্রেস বায়োপিয়া, বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটি। তার মানে প্রেস বায়োপিয়াটা আমরা দেখবো যে 40 বছরের ঊর্ধ্বে, 40 বছরের ঊর্ধ্বে কিন্তু দেখা যাচ্ছে এটা আমাদের প্রেস বায়োপিয়া, 40 ইয়ার্স অ্যাবাভ, ঠিক আছে। ইয়ার্স অ্যাবাভ, যাদের বয়স 40-এর ঊর্ধ্বে তাদের সাধারণত এই প্রেস বায়োপিয়া রোগটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বাকি যেগুলো রয়েছে দেখো সেগুলোর কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু কারণ রয়েছে। তাহলে মায়োপিয়া কিসের কারণে হচ্ছে? মায়োপিয়া আমরা দেখবো যে আমাদের দূরের দৃষ্টিটা কিন্তু ব্যাহত হচ্ছে। তার মানে আমরা কাছে ঠিকঠাক দেখতে পাচ্ছি, দূরে যখনই দেখতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। এই ধরনের যে সমস্যাটাকে সেটাকে আমরা বলছি মায়োপিয়া, ঠিক আছে, এই ধরনের সমস্যাটাকে আমরা বলছি কি? মায়োপিয়া। আচ্ছা, মায়োপিয়া তাহলে আমরা প্রতিকার করব কিভাবে? এই রোগটার প্রতিকার করার জন্য আমরা জানি কি ধরনের লেন্স ব্যবহার করা হচ্ছে না, অবতল লেন্স কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে, মনে রাখতে হবে, ঠিক আছে, অবতল লেন্স ব্যবহার করা হচ্ছে মায়োপিয়াকে প্রতিরোধ করার জন্য বা প্রতিকার করার জন্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো বলছে হাইপারমেট্রোপিয়া কি হচ্ছে? হাইপারমেট্রোপিয়া হচ্ছে কি না, আমরা দেখবো যে কাছের দৃষ্টিটা ব্যাহত হচ্ছে, দূরের দৃষ্টি ঠিক আছে, কাছের দৃষ্টিটা ব্যাহত হচ্ছে, সেটাকে আমরা বলছি হাইপারমেট্রোপিয়া। এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা কনভেক্স
বা হচ্ছে উত্তল লেন্স কিন্তু এখানে আমরা ব্যবহার করব, ঠিক আছে। হ্যাঁ, এই ধরনের লেন্স ব্যবহার করব। আচ্ছা, প্রেস বায়োপিয়ার জন্য আমরা কি করব, বাইফোকাল লেন্স, ঠিক আছে, বাইফোকাল লেন্স। ঠিক আছে, বাইফোকাল লেন্স ব্যবহার করছি। আর অস্টিগম্যাটিজম হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের এটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, যার ক্ষেত্রে কিনা আমাদের যে চোখের যে লেন্সটা রয়েছে চোখের মধ্যে যেটা ন্যাচারাল, সেই লেন্সটাই হচ্ছে তার একটু কি হচ্ছে না, তার একটু ডিসপ্লেসমেন্ট হয়ে যায় বা তার পজিশনটা একটু কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু অস্টিগম্যাটিজমটা দেখা যাচ্ছে। এর জন্য আমরা কি করব, যে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করব, ঠিক আছে, এটাকে প্রতিকার করার জন্য। সিলিন্ড্রিক্যাল লেন্স কিন্তু আমরা এখানে ব্যবহার করব। ভালো করে কিন্তু খেয়াল রাখবে যে মায়োপিয়ার জন্য কি ধরনের লেন্স ব্যবহার করছি আমরা, এটা হচ্ছে কনকেভ, ঠিক আছে, কনকেভ। তার কারণ এটা হচ্ছে কি, আমরা দেখবো যে এখানে হচ্ছে অবতল, এখানে আমরা ব্যবহার করছি। আচ্ছা, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কনভেক্স লেন্স ইউজ করছি, উত্তল লেন্স। প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে কি করছি, বাইফোকাল। আর অস্টিগম্যাটিজমের ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল লেন্স আমরা ইউজ করছি। ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে, কোথায় কোন লেন্সটা আমরা ব্যবহার করছি কোন রোগের প্রতিকারের জন্য, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। বলছে কোনটি ইউকার্পিক ছত্রাক আমরা কাকে বলছি সেটা আমাদেরকে জানতে হবে। ইউকার্পিক ছত্রাক অর্থাৎ কি হচ্ছে না, যেই ছত্রাকের মধ্যে আমরা দেখব যে তার কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটা কিন্তু আলাদা রয়েছে, রিপ্রোডাক্টিভ পার্ট একটা আলাদা রয়েছে এবং তার কিন্তু একটা কোষ দেহ আলাদা রয়েছে, ঠিক আছে। তার মানে তাদের এমনি একটা, তাদের থ্যালাসটা কিভাবে বিভক্ত, দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, আর একটাতে তাদের কিন্তু এমনি কোষ দেহ রয়েছে, সেইভাবে যেটা বিভক্ত সেটাকে আমরা বলছি ইউকার্পিক, ঠিক আছে। আর হলোকার্পিক হচ্ছে কি কোন ধরনের ছত্রাকগুলো, যাদের কিন্তু এইভাবে কোনো রকম কোনো বিভাজন নেই, তাদের কিন্তু পুরোটাই একটা কোষ দেহের মতো বা পুরোটাই কিন্তু একটা স্পোরের মতো কাজ করছে। আমরা জানি যে এই ছত্রাকের ক্ষেত্রে সাধারণত আমরা দেখবো যে খন্ডি ভবনের সাহায্যে বা বাডিং এর সাহায্যে কিন্তু এদের কি হচ্ছে, এদের হচ্ছে গিয়ে জননটা সম্পন্ন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো ইউকার্পিক ছত্রাক কোনটা হয়ে যাচ্ছে, ফিউসেরিয়াম হয়ে যাচ্ছে ইউকার্পিক ছত্রাক। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ফিউসেরিয়াম হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। তাহলে ইউকার্পিক ছত্রাক হয়ে যাচ্ছে অপশন ডি, ফিউসেরিয়াম। নেক্সট কোয়েশ্চেন চলে আসছে আমরা আজকে সেটের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। কি বলছে দেখো, বলছে নিচের কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে, থাকছে কোন কোষ অঙ্গাণুতে। অপশন এ বলছে পারক্সিজম, অপশন বি বলছে স্পেরোজোম, অপশন সি তে বলছে গ্লাইঅক্সিজম, আর অপশন ডি তে বলছে লাইসোজোম। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, এখানে আমরা দেখবো যে ক্যাটালেজ উৎসেচক থাকছে। ক্যাটালেজ উৎসেচক কার মধ্যে থাকছে, পারক্সিজমের মধ্যে থাকছে ক্যাটালেজ উৎসেচক, পারক্সিজমের মধ্যে থাকছে ক্যাটালেজ উৎসেচক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদের এখানে, কোয়েশ্চেন নাম্বার 30 আজকে সেটা আমাদের একদম লাস্ট বাট নট দ্য লিস্ট। কি বলছে, ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হলো, ট্রাকিয়া বিহীন একটা উদ্ভিদ কাঁঠাল, তাল, পাইন, নিটাম। রাইট অ্যান্সার কি হবে, ট্রাকিয়া বিহীন একটা উদ্ভিদ হয়ে যাচ্ছে আমাদের পাইন, ঠিক আছে, পাইন হয়ে যাচ্ছে ট্রাকিয়া বিহীন উদ্ভিদ, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার আমাদের অপশন সি হয়ে গেল এখানে। এখানে আজকে আমাদের সেটটা কমপ্লিট হচ্ছে। একই রকম প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এখানে অ্যান্সার কি, ঠিক আছে। প্রত্যেকটা সেটে যেমন তোমাদের অ্যান্সার কি দেওয়া থাকে, এখানে তোমাদের অ্যান্সার কিটা থাকছে। তো অবশ্যই করে তোমরা কিন্তু এগুলোকে মিলিয়ে নিতে পারবে। তোমরা যখন প্র্যাকটিস করছো নিজেরা কিন্তু ভালো করে দেখে নিতে পারবে তোমাদের অ্যান্সার গুলো। তো অবশ্যই করে যারা যারা ক্লাসগুলো করছো তারা কিন্তু খুব মন দিয়ে ক্লাসগুলো করতে থাকো এবং তোমরা কিন্তু ক্লাসগুলোকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের অন্য কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন কিনা, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু চ্যানেল থেকে সমস্ত রকম যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে সেখানে তার উপরে কিন্তু আমাদের ক্লাস চলছে এবং এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কিন্তু একদম ফ্রি অফ কস্ট, তোমাদের কিন্তু কোনো রকম কোনো পে করতে হচ্ছে না এখানে আমাদেরকে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাসগুলো হচ্ছে ফ্রি পিডিএফ গুলো কিন্তু তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে, তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেখানে তোমাদেরকে জয়েন করতে হবে, লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখানে জয়েন করলেই কিন্তু তোমরা সমস্ত রকম পিডিএফ গুলো যেগুলো আমাদের ক্লাস হচ্ছে সেগুলো পেয়ে যাচ্ছ। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো, সামনে কিন্তু এক্সাম রয়েছে।
তো আজকে এই পর্যন্ত, টাটা, থ্যাংক ইউ।